এই রকম স্বৈরাচারী ফ্যাসিস্ট হিটলার মিথ্যাবাদী গোয়েবলস পৃথিবীতে আর জন্ম যাতে না নেয়, এবং সেখান থেকে মানুষ শিক্ষা নেবে, এই কথাটা আমি বলতে চাই। তার জন্য যদি মৃত্যুবরণ করতে হয় আমি রাজি আছি। পশ্চিম বাংলা আমি আজকে আসবো শেষ, আপনার কাছে, শিক্ষা শেষ। বোঝাবার চেষ্টা করেছি আমাদেরই সহনাগরিক একদল মানুষজন যারা দিনের পর দিন নিজেদের পেশায় সমস্ত কিছু দিয়ে যা পাচ্ছেন, সরকার বা ব্যবস্থাপনার দায়িত্বে যারা রয়েছেন তারা এই সমস্ত মানুষজনকে যা দিচ্ছেন তাতে তাদের দিন গুজরান হয় না। আমরা তো দেখেছি যে সরকারি কর্মচারীরা তারা এক ধরনের বঞ্চনার শিকার, দীর্ঘদিন তাদের বকেয়া দিয়ে দেওয়া হয়নি, লাগাতার তারা সেটা নিয়ে আন্দোলন করেছেন, আইনি লড়াই লড়েছেন। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে সরকারি কর্মচারীদের দিয়ে তাদের ন্যায্য প্রাপ্য, এটা কোনোভাবেই সরকারের দয়ার দান নয়, কিন্তু তারপরেও বর্তমান এ রাজ্যের শাসক দল তা দেয়নি। তা নিয়ে দীর্ঘদিন টানাপোড়েন চলেছে, সুপ্রিম কোর্ট অবশেষে সেই বিষয়ে হস্তক্ষেপ করেছে। আর আমরা এই বিষয়টাও মাঝে মধ্যেই আলোচনায় এনেছি যে আমাদেরই এখানে একদল শিক্ষার সাথে যুক্ত যারা দীর্ঘদিন কেউ শিক্ষা বন্ধু হিসেবে কর্মরত, কেউ আবার বিভিন্ন জায়গায় প্যারা টিচার হিসেবে কর্মরত, তারাও ভয়ঙ্কর ভয়াবহ এক বঞ্চনার শিকার হয়ে চলেছে। সুপ্রিম কোর্টও তাদের বিষয়ে হস্তক্ষেপ করেছে, বলেছে যে এদের মাসোয়ারা বাড়াতে হবে, কিন্তু তৎসত্ত্বেও এ রাজ্যের সরকার সে বিষয়ে কর্ণপাত করেনি। বারবার এদের দাবি দেওয়াকে উপেক্ষা করা হয়েছে। এনারা রাস্তায় নেমেছেন, মানুষকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে তাদের অভাব অভিযোগের কথা জানিয়েছেন, সরকারকে বারবার আবেদন করেছেন, কিন্তু সরকার কর্ণপাত করেনি। আমি ঠিক এখানে বুঝতে চাইব কোন সরকার, যে সরকার মানুষের দ্বারা নির্বাচিত হয়, মানুষের ভোটে নির্বাচিত হয়, তারপর সে এই রকম স্বেচ্ছাচার করতে পারে? এমনকি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরেও সে বিষয়ে কোনো হস্তক্ষেপ করে না। আসুন গোটা বিষয়ের উপর আবারও আলোকপাত করি। ঠিক নির্বাচনের মুখে এক ভয়াবহ নির্মম বঞ্চনার উপাখ্যান আমরা শুনব। শিক্ষা বন্ধু হিসেবে পরিচিত এই সমস্ত মানুষজন, যারা সংখ্যায় বেশ কয়েক হাজার, অন্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো সংশয় সন্দেহের অবকাশ নেই। এনারা কেউ এমএ ডিগ্রি হাসিল করেছেন, কেউ পিএইচডি করেছেন, তৎসত্ত্বেও তাদের ভয়ঙ্কর ভয়াবহ একটা বঞ্চনার মুখে পড়তে হচ্ছে। বারবার তারা এ বিষয়ে সরকারকে সজাগ করবার চেষ্টা করেছে, কিন্তু সরকার এদের কথায় কর্ণপাত করেনি। এমনকি রাস্তার আন্দোলনকে প্রশাসন দিয়ে দমিয়ে দেওয়ার ক্ষেত্রেও সরকার পিছপা হয়নি। নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে অসংখ্য সাধারণ মানুষের কাছে এদের জীবন যন্ত্রণা কথাটা আমরা আবারও পৌঁছে দিতে চাইছি এই কারণে যে বা যে রঙের সরকারই আসুক না কেন, তাদের এ বিষয় মাথায় রাখতে হবে। যদি বর্তমান সরকার আবার ফিরে আসে, তাদের যেমন এদের বঞ্চনার বিষয়টা মাথায় রাখতে হবে। আমরা সাধারণ মানুষকে মনে করিয়ে দেবো এদের বঞ্চনার কথাটা। নতুন সরকারও যদি আসে, তাহলে এদের কথাটা মাথায় রাখতেই হবে। ঠিক সেই লক্ষ্যেই আমরা ঠিক নির্বাচনের আগে আবারও শিক্ষা বন্ধু হিসেবে পরিচিত শিক্ষাকর্মীরা কিভাবে বঞ্চনার শিকার হচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস, আমরা সেই বিষয়টা আবারও সামনে আনবো। আলোচনার জন্য আজ আমন্ত্রণ জানিয়েছি সেই শিক্ষা বন্ধুদের তরফেরই একজন, এবং এদের বঞ্চনার উপাখ্যান কিরকম রয়েছে সেটা জানাবার জন্য আমি আজও আমন্ত্রণ জানিয়েছি মীরাতুন নাহারকে, অধ্যাপক ডক্টর মীরাতুন নাহার, যিনি যে কোনো বঞ্চনার বিরুদ্ধে বারবার নিজের অবস্থান জানিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষা বন্ধু হিসেবে কর্তব্যরত নন্দ দুলাল দাস রয়েছেন এবং মীরাতুন্দি রয়েছেন। আপনাদের দুজনকেই আমি আমার এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নন্দদুলাল বাবুর কাছে আমি আসবো। সমস্যা হচ্ছে নন্দদুলাল বাবুর অনেক সময় নেট সংযোগের সমস্যা হয়। আমি জানি না নন্দদুলাল বাবু আমার কথা শুনতে পাচ্ছেন কেন। নন্দদুলাল বাবু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যাঁ, শুনতে আবার পাচ্ছি। এসেছে।
শুনতে পাচ্ছি। নেটের একটা সমস্যা কিন্তু আপনার হচ্ছে। আপনি আমাকে বলুন যে আপনারা কি ধরনের বঞ্চনা, সরকারি কর্মচারী হিসেবে আপনারা কি অবস্থায় রয়েছেন? আপনাদের এই চাকরির ক্ষেত্রে কি শর্ত ছিল? কোন সময় আপনারা চাকরি পেয়েছিলেন এবং ধারাবাহিকভাবে কি ধরনের বঞ্চনার শিকার আপনারা হয়ে যাচ্ছেন বারবার? আপনারা কলকাতা রাস্তায় এসে আন্দোলন করেছেন, নবান্ন অভিযান করেছেন, সুপ্রিম কোর্টে গেছেন, কিন্তু কোনো সুরাহা এখনো পর্যন্ত মেলেনি। আপনি আপনার কথা বলুন, আপনাদের যে বঞ্চনার কথা সেগুলো আপনি বলুন। নমস্কার। আসলে আমরা সমগ্র শিক্ষার অধীনে যারা আছি, সারা এখনো পর্যন্ত প্রায় সব মিলিয়ে 1,00,000 কর্মচারী আমরা আছি এবং 60,000 কর্মচারী আমাদের অবসর নিয়েছেন। এই 60,000 কর্মচারীর মধ্যে 50,000 যারা 60 বছর চাকরি করার পর অবসর নিয়েছেন, কেউ 65 বছর চাকরি করার পর অবসর নিয়েছেন। তারা যখন অবসর নিয়েছেন একটি টাকাও হাতে পাননি। অবসর সময় তারা একটি টাকাও হাতে পাননি। যখন চাকরি করতেছে তখন 5,000, 6,000, 7,000, 8,000 টাকা বেতন ছিল। শিক্ষকদের বেতনের কথা বলছি। তা 7,000, 8,000, 5,000, 6,000ও ছিল। এরকম বেতন নিয়ে যারা অবসর, 50,000 কর্মচারী অবসর নেয়ার সময় তারা হাতে একটি টাকাও পাননি। স্বাভাবিক কারণে অবসর নেয়া, তারা কেউ ভ্যান চালাচ্ছেন, কেউ মাঠে জন্দি, কেউ সবজি বিক্রি করছেন। এবং এরকম অবস্থায় কারা কারা আছি একবার যদি আমরা দেখি, পার্শ্ব শিক্ষক তো আসলে শিক্ষকই, বেতন কম দেওয়ার জন্য নাম দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষক, শিক্ষা বন্ধু, স্পেশাল এডুকেটর, এসএসকে প্রাইমারি স্কুল, এমএসকে হচ্ছে জুনিয়র হাই স্কুল, বা এখন ওটা হাই স্কুলও। এখন আমাদের কথা বলি, শিক্ষা বন্ধুদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিল অনার্স সহ পোস্ট গ্রাজুয়েট, অর্থাৎ অনার্স থাকতে হবে, এমএ, এমএসসি, এমকম। এখন দেখবেন যে আমাদের স্কুল ইন্সপেক্টর, আমরা মূলত স্কুল ইন্সপেক্টর অফিস স্টাফ। এই স্কুল ইন্সপেক্টর অফিসে যিনি ইন্সপেক্টর আছেন, সাব ইন্সপেক্টর অবর বিদ্যালয় পরিদর্শক, এখনো পর্যন্ত টিল ডেথ, আজকের তারিখ পর্যন্ত তাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় শুধুমাত্র অনার্স গ্রাজুয়েট। আর আমাদের শিক্ষা বন্ধুদের শিক্ষাগত যোগ্যতা সরকার চেয়েছিলেন অনার্স সহ পোস্ট গ্রাজুয়েট, বিএড থাকলে অগ্রাধিকার। তাহলে আমাদের বেশি চাই, যদি এই প্রশ্নে আসি, তাহলে রাজ্য সরকার আগে এসআই অফিসটা, সাব ইন্সপেক্টর স্কুল পরিদর্শকটা ছিল প্রাইমারি স্কুলের অফিস, শুধুমাত্র প্রাইমারি স্কুলের বিষয়টা দেখভাল করা হতো। কিন্তু পরবর্তী সময়ে সরকার দেখলেন যে না, এই একই পরিকাঠামোর মধ্যে একই অফিসটা যদি হাই স্কুলও দেখভাল করে তাহলে আরো শিক্ষা ব্যবস্থা ভালো হবে, বেশ ভালো। আমরা সেই জন্য যেহেতু হাই স্কুলে যেতে হবে, এই হাই স্কুল দেখভাল করতে হবে, সেই জন্য আমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হলো অনার্স, পোস্ট গ্রাজুয়েট, সঙ্গে বিএড থাকলে অগ্রাধিকার। তাহলে এই রকম শিক্ষাগত যোগ্যতা হওয়া সত্ত্বেও এই মুহূর্তে শিক্ষা বন্ধুরা কত পান হাতে? 8,500 টাকা। একজন অনার্স সহ পোস্ট গ্রাজুয়েট সঙ্গে বিএড, এমএসসি, এমকম, 8,500 টাকা। অথচ আমরা চাকরি করছি প্রায় 20 বছর। এই রকম 20 বছর ধরে যারা করছেন এই সরকারের আমলে, গ্রুপ ডি মানে যারা 8 পাস, তারা 20 বছর চাকরি করার পর এখন এই সরকার বেতন দিচ্ছেন 50,000 টাকার আশেপাশে। আর আমরা পাচ্ছি 20 বছর ধরে চাকরি করার পর অনার্স সহ এমএ, বিএড আমরা পাচ্ছি, বা এমএসসি বা এমকম আমরা পাই 8,000 টাকা। আর একজন 8 পাস গ্রুপ ডি, তাদেরকে অসম্মান করছি না, ছোটও করছি না, তারা পাচ্ছে 50,000 টাকা। এবং এইখানে আরেকটি বিষয় যে প্যারা টিচার, এসএসকে, এমএসকে সবাই বঞ্চিত। সবারই বেতন এই 8 থেকে 13,000 টাকা গড় বেতন যদি আপনি ধরেন। সবারই শিক্ষাগত যোগ্যতা আমাদের এখানে মাধ্যমিক থেকে এমএ বিএড বা এমএসসি বিএড, এমকম বিএড, অথচ বেতন হচ্ছে 8 থেকে 13,000 টাকা গড় বেতন যদি আপনি ধরেন।
তাহলে 10,000 টাকারও কম। এখন প্রশ্ন হচ্ছে শিক্ষা বন্ধুদের সঙ্গে এটা করা হলো কেন, এরকমটা করা হলো কেন? যে এরকম যে একজন 50,000 টাকা তার 1/6 বেতন দিচ্ছেন এই রাজ্য সরকার, এখানে তাহলে একটু পিছনে ফিরে তাকাতে হবে। মানে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ভয়ঙ্কর, কতটা হিংস্র, কতটা অমানবিক, কতটা তুগলকি। মানে হিটলার যদি বেঁচে থাকতেন বা গোয়েবল যদি বেঁচে থাকতেন, এতটা এই কথাগুলো কেন বলছি? কারণ আমার যে সহযোদ্ধা, এক সময় আন্দোলনের অগ্রণী ভূমিকায় ছিলেন তিনি, বরুণ বিশ্বাস। সেই বরুণ বিশ্বাস খুন হয়। বরুণ বিশ্বাস আমার সহযোদ্ধা ছিলেন, একসাথে লড়াই করতাম, আমার থেকে বয়সে একটু কম। এই হত্যাকাণ্ডের সঙ্গে আহ জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু এবং মুখ্যমন্ত্রী দুজনেই যুক্ত আছেন। এই কথাগুলো আমি বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন পত্রিকাতে বলেছিলাম, এবং আমার কাছে তথ্য সহ, এবং এখনো পর্যন্ত তথ্য জলজল করছে যে আমরা যখন এটা নিয়ে লড়াই করছি, মহিলা ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি, বরুণ রুখে দাঁড়াচ্ছে, এই কথাগুলো বলার কারণে আমাদের আজকে বরুণকে খুন হতে হলো। শেষে একটা নদী সংস্কার, যেখানে বামফ্রন্ট সরকার 35 কোটি টাকা বরাদ্দ করে রেখে গেলেন, সেই টাকাটা নিয়ে আসলে টাকাটা চুরি চামারি করাতে আমরা বাধা দিয়েছিলাম। এই কারণে বরুণকে চলে যেতে হলো। আমাকেও 2বার গুলি করা হয়েছে, হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি লাকিলি মঞ্চের যিনি সভাপতি তিনিও, তাকেও গুলি করা হয়েছিল, বা কাঁধ ঘেঁষে গুলিটা বেরিয়ে যায়। তিনি অনেকদিন হসপিটালে ভর্তি ছিলেন, কিন্তু বরুণকে আমরা বাঁচাতে পারিনি। এখন এই কথাগুলো বলার কারণে বুঝুন, আমি একটা সরকারি কর্মচারী, আমার সহকর্মী মারা গেলেন, এই সঙ্গে এই সরকারের মুখ্যমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী, তিনি এবার হাবড়াতে প্রার্থী হয়েছেন, তার নাম জড়িয়ে যায়। এই কথাগুলো বলার কারণে শুধুমাত্র আমাকে শিক্ষা দেওয়ার জন্য সমগ্র শিক্ষাবন্ধু সমাজটাকে বঞ্চিত করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই কাজটি করেছেন। তাহলে এই মুখ্যমন্ত্রী, তার কি একদিনের জন্যও ক্ষমতায় থাকার কোনো অধিকার আছে? তিনি তো বলতে পারতেন যে তোমরা আজকে বলছো, ঠিক আছে, এটা নিয়ে আমরা তোমরা সিবিআই তদন্ত চাইছো, আমি সিবিআই তদন্ত দিয়ে দিলাম, আমার যা সিবিআই ব্যবস্থা নেবে, যা যদি যারা অপরাধী প্রমাণিত তারা শাস্তি পাবে। কিন্তু তিনি নিজেকে আড়াল করার জন্য, জ্যোতিপ্রিয় মল্লিককে আড়াল করার জন্য, তিনি যেহেতু কথাটা বলেছিলাম বলে আজকে এই রকম মানসিক, আপনি ভাবুন যে 8,500 টাকা আমাদের অনেক। খালি নন্দদুলালবাবু, আমি এটা বুঝতে চাইছি যে আপনাদের একটা মানে আপনাদের মাসোয়ারা, আপনাদের বঞ্চনা, এটা ব্যক্তিগত আক্রোশ, শুধু আপনার প্রতি ব্যক্তিগত আক্রোশের জন্য সমগ্র এই শিক্ষা বন্ধু সমাজের উপরে সেটা চাপিয়ে দেওয়া যায়, বা চাপিয়ে দিচ্ছেন, এটা কেন মনে হচ্ছে আপনার? মানে কেন এরকম একটা ধারণা তৈরি হচ্ছে আপনার যে এইটার জন্যই ঘটছে সবটা? কেন ধারণা? ভালো সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের তো অল্প বেতন। একটা সময় 18 সালে এসে, এই 2018 সালে এসে যাদের 5,000 টাকা ছিল, 5,000 সামথিং, তাদের করলো, তাদের শিক্ষাগত যোগ্যতা খুবই কম, মাধ্যমিক। ওই প্যারাটিচার প্রাইমারি আর প্যারাটিচার আপার প্রাইমারি, প্যারাটিচার প্রাইমারিদের তাদের করলো থোকা টাকা, আর প্যারাটিচার আপার প্রাইমারি করলো থোকা 13,000 টাকা। যদি আমাদের, যদি প্যারাটিচার আপার প্রাইমারির সমান, প্যারাটিচার প্রাইমারিরা প্লেন গ্রাজুয়েট, আর আমরা হলাম অনার্স সহ পোস্ট গ্রাজুয়েট। আমি যদি ধরে নিই যে আমাদের সঙ্গে প্লেন গ্রাজুয়েটের মতনও করতেন, তাহলে আমরা 13,000 টাকা হতাম গ্রাজুয়েট। যদিও আমরা আরো 2টো ধাপ আমরা আমাদের এগিয়ে যাওয়ার কথা, কিন্তু যদি তিনি, এই মুখ্যমন্ত্রী করলেন যে 5,000 টাকাটাকে একটা 10,000 টাকা থোকা বাড়ালেন, আর একটা কি করলেন, সেটা হচ্ছে 13,000 টাকা থোকা করলেন গ্রাজুয়েট প্যারাটিচার। আমাদের কি করলেন আপনি শুনুন। আমাদের করলেন উনি ওই যারা বেশি টাকা বেতন পান তাদেরকে পার্সেন্টেজে বাড়ালেন। যাদের ধরুন 40,000 টাকা বেতন, 50,000 টাকা বেতন, তাদের 40% বাড়ালে তাদের তো 13, 14, 15,000 টাকা বেড়ে গেল। আর আমরা 5,000 টাকার 40% বাড়লে কত হবে? 5,000 টাকার 40% বাড়লে ওই 2,000 টাকাও হবে না। উনি আমাদের এই 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 জায়গাটায় ঢুকিয়ে দিলেন, পার্সেন্টেজে ওই যারা বেশি বেতন পান তাদের সঙ্গে ঢুকিয়ে দিলেন আমাদের। এবং ওই যে 40% বাড়ালেন, সবাইকে এরিয়ার দিলেন, সবাইকে প্রায় এরিয়ার দিলেন, প্রায় 1 বছর এরিয়ার দিলেন। আমাদের ক্ষেত্রে করলেন কি টিল ডেথ, আমাদের সেই এরিয়া দিলেন না।
তারপর এটা নিয়ে আমাদের হাইকোর্টে মামলা, দীর্ঘদিন ধরে মামলা, আমাদের উনি দেবেন না, মানে এটা। এবং পরবর্তীকালে যে আধিকারিক তিনি বলছেন যে দেখুন, আপনাদের কিন্তু আমরা প্যারা টিচারদের সমান করে দিয়েছিলাম, যদিও আমাদের আরো দুটো ধাপ এগিয়ে যাওয়ার কথা, আর তার থেকে আরো দুই ধাপ মানে বাড়ার কথা। তা উনি বলছেন যে আমরা প্যারা টিচারদের সমান আপনাদের করেছিলাম, কিন্তু আমাদের দিয়ে দেওয়া হয়েছে এখানে অর্ডার করে যে ওদেরকে বের করে দিন এখান থেকে, শিক্ষা বন্ধুদের বের করে দিন, বের করে দিয়ে ওই বেশি বেতন যারা পায় 40% তাদের সঙ্গে দিলে আমাদের হয়তো 12, 13, 14, 1500 টাকা মাত্র বৃদ্ধি পেলো, 5000 টাকা ছিলাম 7000 টাকা হলো। এই রকম অবস্থা, এর থেকে এই সিদ্ধান্ত, এবং এটা এই কারণেই তিনি মমতা ব্যানার্জি, তিনি এতটা হিংস্র এবং তিনি এতটা প্রতিহিংসা পরায়ণ, শুধুমাত্র এটা হতে পারে ভাবা যায় যে আমি বলেছি বলে শুধুমাত্র এই রকম ভাবে করে রাখা যায়, এবং সবাইকে এরিয়ার দিলেন, আমাদেরকে এরিয়ারটা থেকেও বঞ্চিত করে আলাদা করে অর্ডার বের করে দিলেন যে আমরা অন্যরা 1 বছর আগে থেকে সেটা লাগু হবে। অর্ডার যেমন এখন ডিএ পাচ্ছেন অনেক আগে থেকে, আমাদেরটা কিন্তু অর্ডারটা করলেন আলাদা করে বের করে শুধুমাত্র শিক্ষা বন্ধুদের আজকের থেকে হবে এটা, অন্যদের আরো 1 বছর আগে, একদম পাক্কা 1 বছর আগে। তাহলে এতটা প্রতিহিংসা পরায়ণ মুখ্যমন্ত্রী পৃথিবীর ইতিহাসে আর কোথাও জন্মগ্রহণ করেননি। আপনি সাংবাদিক দিদি আছেন, দিদি দেখেছেন, দিদি অধ্যাপিকা ছিলেন, দীর্ঘদিন ধরে দেখেছেন। এই মমতা ব্যানার্জিকে চিনতে হলে আমি বলেছি 7 বার জন্ম নিতে হবে, এবং আমি বলছি, আমি কণ্ঠে তার যদি আমাকে ফাঁসির দড়িতে ঝুলতে হয় আমি ঝুলতে রাজি আছি। আমাকে 2বার টার্গেট করেছিল। আমি বলছি দেখুন, মুসোলিনি, হিটলার, যারা যারা ছিলেন, মুসোলিনির কথাটা বিশেষ করে বলবো, মুসোলিনিকে অত্যন্ত জনপ্রিয় ছিলেন, তারপর এত অত্যাচারী হয়ে উঠলেন যে সেই দেশের মানুষ, সাধারণ মানুষ তাকে মেরে ঝুলিয়ে রেখেছিলেন, এবং ঝুলিয়ে রেখে বলেছেন না ওকে সৎকার করতে দেব না, দাহ করতে দেব না, কবরস্থ করতে দেব না। এরকম স্বৈরাচারী ফ্যাসিস্ট মানুষ দেখে শিক্ষা নিক, এই দাবিতে তার ডেড বডিকে ঝুলিয়ে রাখা হয়। আর আমি আজকে বলছি 106 বার আমাদের ভারতবর্ষের সংশোধন করা হয়েছে, এখনো পর্যন্ত 106 বার। আমি অনুরোধ করব আর একটি বার ভারতবর্ষের সংবিধান সংশোধন করা হোক। ফাঁসি আমাদের প্রকাশ্যে হয় না, আমাদের এই নিয়ম নেই, আমাদের সংবিধানে নেই। কারো যদি ফাঁসি হয় গোপনে হয়, সেটা কেউ দেখতে পারেন না। আমি বলছি আইন করে এই ব্যানার্জির একটিবারের জন্য সংবিধান সংশোধন করে আমি ফাঁসির বিরুদ্ধে, দিদিও বিরুদ্ধে, ঘোরতর বিরুদ্ধে, কিন্তু একটিবার পশ্চিম বাংলার মানুষকে বাঁচানোর জন্য, সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আইন সংশোধন করে এই মমতা ব্যানার্জির ফাঁসি কার্যকরী করে ওনার ডেড বডি ঝুলিয়ে রাখতে হবে। মানুষকে দেখাতে হবে যে এই রকম অত্যাচারী, এই রকম স্বৈরাচারী, এই রকম ফ্যাসিস্ট, এই রকম হিটলার যদি পৃথিবীতে কেউ জন্মায় তাহলে তার শাস্তি এরকম হবে। অদূর ভবিষ্যতে মানুষ কোনোদিন একে দেখে শিক্ষা নেবে যে এই রকম স্বৈরাচারী, ফ্যাসিস্ট, হিটলার, মিথ্যাবাদী, গোয়েবলস পৃথিবীতে আর জন্ম যাতে না নেয়, এবং সেখান থেকে মানুষ শিক্ষা নেবে। এই কথাটা আমি বলতে চাই। তার জন্য যদি মৃত্যুবরণ করতে হয় আমি রাজি আছি। পশ্চিম বাংলার শেষ শিক্ষা শেষ। আমি আসবো আপনার কাছে। বোঝা যাচ্ছে আপনার যন্ত্রণা, আপনার ক্ষোভ, আপনার হতাশা চরম জায়গায় পৌঁছেছে। সেই জায়গা থেকেই আপনি এগুলো বলছেন। মানে মিনতি, আপনি শুনলেন যে দিনের পর দিন বঞ্চনার পর বঞ্চনা, উনি যেটা বলছেন রাগ থেকে, ক্ষোভ থেকে, দিনের পর দিন নিজেদের ভিতরে জমতে থাকা ক্ষোভ, মানে সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরেও ওনাদের এটা বাড়ানো হয়নি। আমি জানি সুপ্রিম কোর্ট বলেছে যে এই সমস্ত শিক্ষাকর্মীদের মাসোয়ারা বাড়াতে হবে। ওনারা নবান্নে গেছিলেন, ওনাদের কথা শোনা হয়নি, পুলিশ প্রশাসন গিয়ে ওনাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। বারবার বঞ্চনা হতে হতে ওনাদের তো আজকে সত্যি দেওয়ালে পিঠ থেকে গেছে, আর কিছু করার নেই। উনি যে কথাগুলো বলছেন আসলে প্রচন্ড হতাশা থেকে, প্রচন্ড রাগ থেকে, ক্রোধ থেকে। মানুষ তো আসলে ক্রোধের এমন চূড়ান্ত জায়গায় পৌঁছানো, এবং পৌঁছানো দিলেন একটা গণতান্ত্রিক উপায় নির্বাচিত সরকারের প্রধান, তিনি এই ধরে মানুষকে এই ধরনের যন্ত্রণার মধ্যে পৌঁছে দিতে পারলেন। এটাই তো আশ্চর্যের। যেটা বড় প্রশ্ন সেটা হলো যে দেশটা তো সরকার দ্বারা পরিচালিত হওয়ার কথা। রাজ্য এবং গোটা দেশ পরিচালিত হবে সরকার দ্বারা। সরকার, এবং সরকার চলবে সংবিধান দ্বারা। হ্যাঁ,
সংবিধান পরিষ্কার পথ নির্দেশ রয়েছে। বললো 106 বার, আমি তো যতদূর জানি নন্দদুলাল বোধ হয় 46 বা 47 বার সংশোধন হয়েছে। যাকে সেটা অন্য কথা, যতবারই হোক এখানে সংবিধান সংশোধন। যেটা আজকে বলার কথা, যেটাতে আমরা হতচকিত হয়ে রয়েছি, বিস্মিত হয়ে রয়েছি, ভাবতেই পারছি না কি চলছে, সেটাই তারই চিত্র তুলে ধরলো নন্দদুলালরা। তারা ভয়াবহ বঞ্চনার শিকার, এটা ঠিক, কিন্তু পাশে পাশে একটা প্রশ্ন আমাদের তুলতে হবে যে কবে থেকে দেশের সরকারি ব্যবস্থা এমন করে দলীয় নেতা নেত্রীদের হাতে চলে গেল। দলীয় নেতা নেত্রী, এর পাশাপাশি যারা আছে তারা দলীয় নেতা, যাদের সময় নন্দদুলালদের এই নিয়োগ হয়েছিল, সেই নিয়োগ পদগুলো তৈরি হয়েছিল যে নেতাদের সময়ে, যে শাসক দলীয়দের সময়ে, তারা তখন পদ করেছিল। আমি যতদূর যা বুঝেছি, নন্দদুলাল ভুল বললে আমাকে সংশোধন করতে দেবে, ওরা যে কত যন্ত্রণার মধ্যে রয়েছে সেটা শুধুমাত্র বেতনের দিক থেকে দেখে নয়, ব্যাপারটা হচ্ছে একটা নিয়ম শৃঙ্খলা থাকবে। যে কোনো ক্ষেত্রে কিছু জীবিকা যখন থাকে, তখন সেই জীবিকা লাভ করার কিছু মানদণ্ড থাকে, যে এই শিক্ষাগত যোগ্যতা তোমার যদি থাকে, ওই অন্যদিকে পাশাপাশি এই কাজটা করার জন্য এই যোগ্যতা তোমার যদি থাকে, তবে তুমি এই জীবিকাটা পেতে পারো। এগুলো তো সব নিয়ম বিধি সম্মত হয়, এগুলো তো কারোর ইচ্ছা অনিচ্ছার অধীন হবে না। তো যখন ওরা আমি যেভাবে দেখেছি বিষয়টা, এই পদগুলো শিক্ষাবন্ধু নামক পদ, এই ধরনের আরো পদ, এই পার্শ্ব শিক্ষক পদ আমরাও দেখেছি কলেজে, কন্ট্রাকচুয়াল লেকচারার, প্যারা টিচার, প্যারা লেকচারার, এই ধরনের পদগুলো সব তৈরি হয়েছিল। নন্দদুলাল নিশ্চয়ই এটা মানবে, আমি ওকে নন্দ বলি, যে এখানেও একটা দলীয় খেলা ছিল যখন এই পদগুলো তৈরি হয়েছিল। দলীয় খেলাটা কি খেলা না, আমরা এই পদগুলো দিলাম, বেকারত্ব ঘুচিয়ে দিলাম এদের। তখন যারা এই পদগুলো নিয়েছেন তারা কিন্তু দেখেনি যে আমার এত শিক্ষাগত যোগ্যতা এত বেশি, তৎসত্ত্বেও আমি এরকম একটা মাইনের চাকরি পাচ্ছি। তখন তাদের মধ্যে প্রতিবাদটা সেভাবে স্ফুরিত হয়নি। কিন্তু এ কথা খুবই সত্যি, যারা এই পদগুলো তৈরি করেছিলেন তারাও দলীয় কৌশলের জন্যই করেছিলেন, যে আমরা দিলাম, তোমরা নিলে, এই ব্যাপারটা ছিল। কিন্তু তখনই যা বাজার, তখন সে যে টাকা এরা পেত, নন্দরা পেত, আমি ওকে তুমিই বলি, পেত, সেই টাকা দিয়ে তবু কোনো ক্রমে চলতে পারত। এখানে একটা ছোট্ট খটকাও থেকে যাচ্ছে এতখানি, এবং খটকা এই জন্যই যে দেশের দুরবস্থা যে কবে থেকে কিভাবে এই পর্যায়ে গেছে সেটাও নিরীক্ষণ করা যায়। এত সুন্দর শিক্ষাগত যোগ্যতা, উঁচু মাপের শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তৎসত্ত্বেও এরা এই শিক্ষা বন্ধুর পদে বহাল হলো কেন? আর এরাই বা কেন সেই পদের জন্য আবেদন করলো? কেন অন্য পদ যেগুলোতে, যেমন বললো গ্রুপ ডিতে 50,000 টাকা, এটাও বোধহয় নন্দ একটু গোলমাল আছে। গ্রুপ ডিরাও যায় বহু বছর ধরে লড়াই করে, বহু বছর, এই আগের দলীয় সরকারের, দলীয় শাসক দলের আমলে আমি জানি ওদের সঙ্গে ওরা প্রচুর লড়াই করেছে, আন্দোলন করেছে। তারপরে এই 50,000 টাকা যে নন্দ বললো, এই 50,000 টাকাটা এখন ওরা পায় কিনা আমি ঠিক জানি না, কিন্তু বহু বছর, মানে বাম দলের সময় আন্দোলন, এই দলের সময় আন্দোলন, বহু বছরের আন্দোলনের ফলে কিরকম কৌশল, দলীয় কৌশল বা চালাকিপনা যাকে বলে, এটা নন্দ বলার চেষ্টা করেছে, তার চালাকিপনা, মানে ওরা হতাশ শুধু নয়, অত্যন্ত অশ্রদ্ধাবশত এই কথাগুলো বলতে হচ্ছে, যে এই মানুষগুলো চালাকিপনা দিয়ে দেশটাকে চালাবার চেষ্টা করছে। সেই চালাকিপনাটা কি আমি খুব ভালো জানি। ওই নন্দ যে তুললো গ্রুপ ডি ওদের 50,000 মাইনের কথা, ওরা বাম আমল না, সিপিএম আমলে ওরা বহুদিন ধরে বঞ্চনার শিকার হয়েছে, মাইনে ওদের দিচ্ছিল, ওদের রিক্রুটই করা হচ্ছিল না, ওরা আন্দোলন করে রিক্রুটমেন্ট ওদের হওয়ার কথা হচ্ছিল না,
তার সেই রকম আন্দোলন করতে করতে, বহু বছর ধরে আন্দোলন করতে করতে এই দল ক্ষমতায় এলো। আসা মাত্রই কদিনের মধ্যে, আমার মনে আছে, আমি ক্রেডিট নেওয়ার জন্য কথাটা বলছি না, আমার খুব ভালো করে মনে আছে কি সাংঘাতিক কলা কৌশল এরা ব্যবহার করে, দলীয় রাজনীতি যারা করে, বিশেষ করে সরকারের শাসক দলীয় রাজনীতি যারা করে। আমার খুব মনে আছে, সালটা এক্ষুনি মনে পড়ছে না, এই 2011-র একটু পরেই হবে। আমি একদিন, ওরা আন্দোলন করছে, বহুদিন ধরে অবস্থান করছে এবং অনশন করছে, আমি গেলাম। ওই 50,000-এর কথা বলেছে বলি আমি কথাটা প্রসঙ্গত বলছি, যে এটাও এমনি এমনি হয়নি, এটাও এখানেও রাজনীতির খেলা হয়েছে। সেই খেলা যদি নন্দরা করতে পারতো তাহলে হয়তো কিছুটা জয় লাভ এরা করতে পারতো, কিন্তু সেই খেলাটা কিরকম খেলা না, আগে ওরা বছরের পর বছর ধরে দেয়নি আগের সরকার। এরা যখন ক্ষমতায় এলো প্রথমেই আমার ভূমিকাটা এখানে হঠাৎ করে একটা ঢুকে গেল ভূমিকাটা। একসময় ওরা অনশন করছে, বেশ কদিন অনশন হয়ে গেছে, আমি খুব মমতাময়ী একটা মন নিয়ে গেলাম, আমাকে ওরা ডাকলো, আমি বললাম তোমরা অনশন, আমি অনশন ভাঙানোর জন্য একটা কোল্ড ড্রিঙ্কস আনালো, বলে অনশন ভাঙো, আমি দুটো পদে আছি, সরকারি দুটো পদ নিয়েছিলাম অনেক টালবাহানার পরে, সেই দুটো পদ তোমাদের এখান থেকে আমি ছেড়ে দিলাম, রেজিগনেশন দিচ্ছি, পদত্যাগ করছি, আর তোমাদের এখান থেকে আমি ঘোষণা করছি তোমাদের যদি কিছু ব্যবস্থা না হয় তাহলে এই দুটো পদ থেকে আমি এখনই আপত্তিতে প্রতিবাদে আমি এক্ষুনি এই পদ দুটো ছেড়ে দিচ্ছি, কলেজ সার্ভিস কমিশন আর কাজী নজরুল ইসলাম একাডেমির পদ। জানি না অনুপম কি ম্যাজিক হলো, এই রাজনীতির খেলা বোঝা খুব মুশকিল, অত্যন্ত নোংরা খেলা। কি হলো, একদিন বাদে ঘোষিত হয়ে গেল যে ওদের চাকরি হবে, এবং হলো, বহু মানুষের চাকরি হয়ে গেছিল। শুধু 3টে দপ্তরের ওরা আন্দোলন করছিল, 3টে দপ্তর থেকে একটা দপ্তর তখন বাদ ছিল, তারপরেও সেই দপ্তরটারে কর্মীরা সব পেয়ে গেল। আমার এখনো মনে হচ্ছে, শোনা যাচ্ছে না বোধহয় কথাগুলো, পেয়ে গেল। তো আমি এটা নোংরা কৌশল বলছি এই জন্যেই, তখন এরা সদ্য ক্ষমতায় এসেছে, ক্ষমতা কথাটা খুব খারাপ কথা, আজকে নোংরা কথা, ক্ষমতা কথাটা আজকে নোংরা শব্দে পরিণত হয়েছে। ক্ষমতায় এসেছে, পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা ছিল আমার খুব মনে আছে। পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করে দিল যে এদেরকে রিক্রুট করা হবে, সেই অভাবনীয় কাণ্ড, ওরা একটা বিরাট সভা করলো, আমাকে ডাকলো ইত্যাদি ইত্যাদি। তো নন্দদের ক্ষেত্রে ওদের গ্রুপটিদের ওইভাবে হয়েছে, এদের এমন একটা সময়, এরা যখন ক্ষমতায় এলো, ক্ষমতায় আসার সময় এদের কিছু তো দেখাতে হবে যে আমরা ওদের থেকে আলাদা, এই দেখানোর জন্য এই ওদেরকে সব চাকরিটা দিল। সে কি আনন্দের খবর, সবাইকে কি খুবই আনন্দিত হয়েছিল, 3টে দপ্তরে পুরো নিয়োগ হয়েছিল। এটা বিস্তারিত বলছি এই জন্য, পলিটিক্যাল রাজনৈতিক জগতের লোকেরা যারা ক্ষমতা ব্যবহার করে, ক্ষমতাকে রীতিমতো ভোগ করে, তারা ক্ষমতাটা পাওয়ার জন্য যেটুকু করবার হিসাব নিকাশ করে সেটা করে। ক্ষমতাটা যদি আজকের অবস্থা হতো, ফিরেও তাকাতো না ওই আন্দোলনকারীদের দিকে, ফিরেও তাকাতো না। কিন্তু তখন সদ্য এসেছে, বহু আন্দোলন করার যে ব্যক্তিটির নাম নিয়ে নন্দ এত ক্ষোভ প্রকাশ করলো, ক্ষোভই বলবো আমি, ক্ষোভেরও অনেক সীমা পরিসীমা থাকে, মাত্রা ছাড়িয়ে যায় যখন, তখন আর মানুষের নিয়ন্ত্রণে থাকে না। আমরা তো, নন্দ এখন এরকম কথা বলছে বলে কারণ মনে হতে পারে যে এইভাবে বললো, কিন্তু তাহলে আমি পাশাপাশি বলি, যার সম্পর্কে বললো তিনিও তো মাত্রা ছাড়িয়ে গেছেন, তিনি তো এখন বিরোধী দলের বিরুদ্ধে এমন কথা বলছে, একমাত্র বিরোধী দলের বিরুদ্ধে এমন মন্তব্য করছে যেগুলো শালীনতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, অঙ্গ ভঙ্গি, কথাবার্তা, ভাষা। তাহলে আজকে যদি নন্দকে কেউ কাঠগড়ায় দাঁড় করে, ও বলছে যে আমার জন্য এই ব্যবস্থা হলে, ওই ব্যবস্থা হলে আমি মানতে রাজি আছি, কথা না, সেটা নয়। কেন সে বলবে না? কেন তাদেরকে এভাবে বঞ্চিত করা হবে? এই অধিকার তাকে কে দিয়েছে?